মাঝে বক্তব্য প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ শ্রী শিশির চাকমা মহোদয়। আমাদের এই পার্বত্য অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি যদি আমি বিশ্লেষণ করি মোটা দাগে, আমি কিন্তু সেই যে মোড় ঘোরানোর অর্থাৎ যে আমাদের এই পার্বত্য অঞ্চলের যে রাজনীতি সেটা হচ্ছে ৮০ দশক। এই ৮০ দশক হচ্ছে আমাদের মাইলস্টোন, যেটা হয়তো আমাদের ভাগ্য পরিবর্তনের, কিন্তু সেটা হয়েছে আমাদের ভাগ্য বিলম্বিত। সে ৮০ দশকে তৎকালীন সরকার এই পার্বত্য অঞ্চলে যে হাজার হাজার বসতি যাদেরকে সেটেলার বলে অবহিত করা হয়, তাদেরকে এখানে পুনর্বাসন কেন করা হয়েছে সেটা দিবালোকের মতো স্পষ্ট ছিল। যে জনমিতি পরিবর্তন করে এখানকার আদিবাসী সত্তা, এখানকার আদিবাসী মানুষেরা যে জীবনচরিত, তাদের যে ভূমিজ সন্তান, তাদের এত বেশি চাওয়া পাওয়া ছিল না। তাদের শুধু ছিল, তারা চেয়েছে শুধু শান্তিতে বসবাস করবার জন্য। তাদের যে জুম পাহাড়, এই জমি যা আছে, এই সম্পদ আমাদের যা আছে, এগুলো নিয়ে বিচরণ করে তারা জীবিকা নির্বাহ করতে চেয়েছিল, কিন্তু হয়নি। এবং এই যে ৮০ দশক এখানে হাজার হাজার সেটেলার এখানে পুনর্বাসন করে আমাদের এখানে জনমিতি পরিবর্তন করে আমাদের সংস্কৃতি এবং আমাদের সত্তা, আমাদের যে মূল্যবোধ, এই মূল্যবোধকে তারা ক্ষতবিক্ষত করেছে। এবং সে ৮০ দশক থেকে সে ৮০ দশক থেকে আমরা রাজনীতি দেখি। যেই সরকার ক্ষমতায় এসেছে, প্রত্যেক সরকারের শাসনাধীন আমরা ছিলাম। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেছে এবং আমরা এখন দেখতে পাই, আমরা কিন্তু এই আদিবাসীরা একটু সহজ সরল, ঠিক আছে, বুঝি, কিন্তু এতদিন এই ১৭ বছরের আওয়ামী লীগ শাসনে আমরা দেখেছি এখন তো থলের বিড়াল বেরিয়ে আসছে। এই রাজনীতি সরকারের পেছনে যে আরেকটা সরকার আছে, তারা চালিয়েছে এই সরকারকে, আজকে থলের বিড়াল বেরিয়ে আসছে, একের পর এক বেরিয়ে আসছে। আয়নাঘর থেকে শুরু করে এগুলো কারা করেছে? তাহলে এই পার্বত্য অঞ্চলে এত বছর ধরে ওই যে আয়নাঘরে যারা চালিয়েছে, বাংলাদেশের রাজনীতি পদ্মার অন্তরালে থেকে যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, কবজা করেছে, তারাই আমাদের এই পার্বত্য চট্টগ্রামে বছর বছর ধরে তারা এই পদ্মার অন্তরালে তারা শাসন করছে, যার পরিণতি আজকে আমাদের ভিকটিম আমরাই ভোগ করছি। আমরাই সেই তাদের কষ্টের শিকার, ভিকটিম হচ্ছি আমরা। এটাকে অনন্তকাল ধরে চলবে? সেই বাঙালি গর্বিত জাতি, বীরের জাতি, ভাষা সংস্কৃতির জন্য তারা আন্দোলন করে তাদের ভাষা সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে, তারা স্বাধীনতা অর্জন করেছে, বীরের জাতি, সম্মান তাদের কাছে, অহংকার। কিন্তু তারাই যদি এখানে বসবাসকারী অন্য জাতিসত্তাদের প্রতি যদি তারা সম্মান করতে না জানে, তারা কি মনে করে তারা সম্মানের অধিকারী? অবশ্যই না। যারা সম্মান দিতে জানে না, তারা সম্মান পাওয়ারও যোগ্য না। আজকে আমরা দেখি এই পার্বত্য অঞ্চল, আমি শুধু সংক্ষেপে যদি বলি, উন্নয়নে সীমান্ত সড়ক থেকে শুরু করে উন্নয়নের জোয়ারে পার্বত্য চট্টগ্রাম ভেসে যাচ্ছে। আমরা তো এই উন্নয়ন চাইনি, আমরা তো এই সীমান্ত সড়ক চাইনি। কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন, কার জন্য উন্নয়ন? এবং আজকে যে ৮০ দশক থেকে এই শরণার্থীদের, সেটেলারদের যে রেশন দিয়ে সরকার প্রতিপালন করছে, অনুৎপাদনশীল খাতে কোটি কোটি টাকা, ১০০ কোটি কোটি টাকা যেগুলো খরচ করছে, আজকে এগুলো কোনো হিসাব আছে? এবং যেই খরচ ব্যয়গুলো করেছে অনুৎপাদনশীল খাতে, আজকে সেগুলো যদি সঠিক ব্যয় হতো, আজকে পার্বত্য চট্টগ্রামের রাজনীতি যদি ভিন্ন খাতে প্রবাহিত না হয়ে সঠিক পথে চলতো, তাহলে বাংলাদেশ বর্তমানে পার্বত্য চট্টগ্রামে যত টাকা খরচ হয়, ব্যয় হয়, তার অর্ধেকও লাগে না। আপনারা এই খবরগুলো রাখেন।
এই উন্নয়নের কথা বলি, উন্নয়ন কি করে হবে? আপনারা আমাদের পাশের দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা দেখি, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, তাদের হচ্ছে যে পর্যটন বান্ধব, তারা যে কিভাবে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পারে। আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে দেখেন, এখানে শুধু বাংলাদেশের পর্যটকরা এসে এখানকার পর্যটনের চেহারা বদলে নেবে? অবশ্যই পারবে না। বিদেশি পর্যটক আসবে। বিদেশি পর্যটক কি করে আসবে? আমরা যদি খাগড়াছড়ি যেতে চাই, বিলাইছড়ি যেতে চাই, বান্দরবান যেতে চাই, রাঙ্গামাটি থেকে বের হয়ে যেতে কত গজ দূরে দূরে চেকপোস্ট, কোন বিদেশি আসবে এখানে? এত অন্তরায়, এত বিঘ্নিত করে, নিরাপত্তা বিঘ্নিত করে, নিরাপত্তার নামে নিরাপত্তাকে বিঘ্নিত করে কোন পর্যটক এখানে আসবে? আর যে রিসোর্টগুলো আছে সেগুলো কি বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের কোনো প্রণোদনা পায়? বরং আমি তো জানি যে রিসোর্টগুলো আছে তারা প্রাণান্তকর চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু এখানে জেলা পরিষদ আছে, অন্য উন্নয়ন বোর্ড আছে, তাদের কি চক্ষু আছে এখানে? তারা কি দেখেছে এগুলো উন্নয়ন তারা কাদের জন্য করছে? সুতরাং আমাদের এই সাধারণ মানুষ যারা এই উন্নয়নের ভাগিদার নয়, অংশীদার নয়, সে উন্নয়নকে আমরা কখনো গ্রহণ করব না। আজকে সেজন্য বলি, বাংলাদেশের রাজনীতি, আমাদের সে ৮০ দশক থেকে রাজনীতি ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। আমরা ভুল রাজনীতির শিকার। আজকে এত বছর ধরে শোষণ নির্যাতনের পর আমরা আশা করেছিলাম যে নতুন সরকার গঠিত হয়েছে এবং তারা ক্ষমতায় আসার আগে তারা বলেছে যে এখানে একটা বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হবে, সকল মানুষের কথা শুনবে, এখানকার মানুষ সকলের উন্নতির জন্য তারা পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, রংধনু জাতি। এবং বলতেছে যে রংধনু জাতি হবে, 7টি রঙের বৈচিত্র্য, একটি রং হবে যে রংটি বাংলাদেশের বৈচিত্র্যময় রাজনীতির পরিবর্তন ঘটবে। কিন্তু না, এত বড় একটা অঞ্চলকে এ কষ্টের মধ্যে রেখে, এই বৈষম্যর মধ্যে রেখে, এত বড় একটা অঞ্চলকে অন্ধকারের মধ্যে রেখে বাংলাদেশের কোনো অবস্থাতে রংধনু জাতি গঠিত হতে পারে না, কোন অবস্থাতেই হবে না। এই এত অঞ্চলের মানুষকে অন্ধকারে রেখে আমরা সে উন্নতি আমরা দেখতে পাই না এবং হবেও না। কারণ আপনারা দেখেন, সরকার গঠিত হয়েছে, এটা অনেকে আলোচনায়ও বলেছে, আমি তবু একটু এটা, আমি যে সরকার তাকে মন্ত্রিত্ব পদ থেকে আমাদের পাহাড়ি মন্ত্রীকে সরিয়ে দিয়েছে, আমি সে কথা বলছি না। পার্বত্য চুক্তি যদি পার্বত্য চুক্তির আলোকে যদি হয়, তাহলে কোনো অবস্থাতেই, ঠিক আছে দীপেন দেওয়ান হয়তো আমরা দেখতেও পাই নাই, আমরা তার এই 2-3 মাসে তার আমাদের এই পার্বত্য অঞ্চলের বিষয়ে তিনি কি নীতি নির্ধারণী সিদ্ধান্ত তিনি নিয়েছেন বা করতে পেরেছেন, আমাদের তো নাই, আমাদের হিসাবের মধ্যে তো নাই। কিন্তু তিনি কিভাবে তাকে সেখান থেকে অপসারণ করা হলো, শুধুমাত্র একজন পাহাড়িকে তারা সহ্য করতে পারছে না, সেই জায়গায় চুক্তিতে অবশ্য নাই অপাহাড়ি মন্ত্রী হওয়ার, এবং সেই অপাহাড়ি মন্ত্রী এখন এই পার্বত্য মন্ত্রণালয় চালাচ্ছে। অর্থাৎ পার্বত্য মন্ত্রণালয় মানে এই পার্বত্য অঞ্চলের আমাদের ভাগ্য পরিবর্তনের ত্রাতা হচ্ছেন তিনি, যাকে আমরা মানি না। আমরা যাকে মানি না, আমরা যাকে সম্মান করব না কখনোই, সে কখনো আমাদের উপর কাজ করতে পারে না। এবং কয়েকদিন আগে এই পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে একটা মিটিং হয়েছে, সেখানে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদগুলোর চেয়ারম্যান প্রতিনিধি তারা সেখানে উপস্থিত থাকতে পারে না, উপস্থিত করা হয়েছে প্রধান নির্বাহীরা, এবং সেখানে একজন পাহাড়িও ছিলেন না। এবং সেখানে তারা আলোচনা করেছে কিসের বিষয়ে? এই পার্বত্য অঞ্চলের উন্নয়নের বিষয়ে। আমাদের উন্নয়ন হবে, এখানকার আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য তারা চিন্তা করছে, কত মায়া কান্না, অথচ সেখানে একজন পাহাড়ি নাই। তাহলে আমরা এটা তাদেরকে বিশ্বাস করি কিভাবে? আমরা তাদেরকে বিশ্বাস করব কিভাবে? তাদের মধ্যে একটু আমাদের বান্ধব, এই পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়ি মানুষের বান্ধব সম্পর্কিত কোনো নীতি নির্ধারণের বিষয়ে কোনো ধারণাই নাই। অর্থাৎ এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মানে মাত্রাতিরিক্ত কর্তৃত্ববাদের দর্শন, মাত্রাতিরিক্ত ক্ষমতা এবং উগ্র জাতীয় অহমিকার দর্শন। এটা
এভাবে তো আমরা বিশ্বাস করতে পারি না। আপনারা জোর করে চাপিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আদিবাসী পার্বত্য চট্টগ্রামের চুক্তি লঙ্ঘন করে এখানকার মানুষের বিভাজনকে জিইয়ে রেখে, এই মানুষদেরকে কষ্টে রেখে বিভাজিত করে আপনারা কি এই পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করতে পারবেন? একটা কথা মনে রাখতে হবে, পার্বত্য চট্টগ্রাম এই পাহাড় অঞ্চলকে অশান্তিতে রেখে বৃহত্তর মূল স্রোতধারা কখনো তার ঠিকভাবে বহমান হতে পারবে না, এটাই মনে রাখতে হবে। হয়তো আমরা জানি যে আমরা সমাজ যোগাযোগ মাধ্যমে আমরা প্রায় দেখি যেগুলো আমাদের জন্য সুখকর নয়। পার্বত্য চুক্তি, অনেকে বলে পার্বত্য চুক্তি হয়তো একসময় প্রশ্ন উঠবে, কারণ এখনো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে এটা বাতিল করা হতে পারে। অনেকে উদাহরণ দেয় কাশ্মীরের, ভারতের যে কাশ্মীরের যে ইয়েটা অ্যাক্ট করেছিল সেটা ভারত সরকার বাতিল করেছে, স্থগিত করেছে, বাতিল করেছে, এবং এই পার্বত্য চুক্তি বাতিল হবে। আমরা সেই ভয় করি না। পার্বত্য চুক্তি যদি বাতিল হয় তার চাইতেও আর একটা শক্তিশালী এই পার্বত্য চুক্তি সরকারকে নাকের খত দিয়ে করতে হবে। আপনারা জানেন এটা অবশ্যই করতে হবে। এই সরকার আজকে ভুল পথে, ভুল রাজনীতির পথে এগিয়ে আজকে খেসারত দিচ্ছে, সামনেও দেবে। বাংলাদেশের সংবিধান সংস্কার হবে নাকি সংশোধন হবে, কোনটা? এটা জাতি এখন বিভক্ত হচ্ছে বাংলাদেশে, সেটার ভিকটিম হয়তো আমরা হব। সংস্কার হবে না সংশোধন হবে? বর্তমান সরকার তারা সংশোধন করবার জন্য একটা কমিটি হয়েছে। বিরোধী দলের কাছে তারা সদস্য আহ্বান করেছে, 5 জন সদস্য, কিন্তু তারা ওই যারা বিরোধী দল তারা চায় সংস্কার। সুতরাং সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্য আমি খুব একটা দেখি না, কিন্তু হচ্ছে না। যাই হোক, সংশোধনী হোক আর সংস্কার হোক, সেখানে আমাদের বিষয়ে কথাগুলোকে বলছে। 3 পার্বত্য জেলায় 4 জন সাংসদ আছেন, তার মধ্যে 3 জন আছেন আদিবাসী সাংসদ। সেখানে স্থান হয়নি, সে সংবিধান সংশোধন কমিটিতে স্থান হয়নি। তাহলে ধরে নিচ্ছি আমাদের জেলাও সে কদু, অর্থাৎ আমাদের এই পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে তাদের অনীহা আছে। এবং যাকে নিয়ে আমাদের বিতর্ক, এই পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বিষয়ে, তিনিও কিন্তু সেখানে একজন প্রভাবশালী সদস্য এই সংশোধন কমিটিতে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে এখানকার বিষয়ে কোনো ইতিবাচক বা আশানুরূপ কোনো সুখকর কোনো খবর আছে? আমরা কি ধরে নিতে পারি? সাধারণ মানুষ ধরে নিতে পারে না। সুতরাং আমরা যেটা চাই যে পার্বত্য চুক্তির মধ্যে আসলে কি আছে কি নাই, অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমাদের অঞ্চলের এবং আমাদের এই আদিবাসী মানুষের মধ্যেও কিছু মানুষ এখানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সরকার ছড়াচ্ছে আমাদের এই চুক্তির বিপক্ষ। যারা পার্বত্য অঞ্চলে শান্তি চায় না তারা তো ছড়াচ্ছে। অতি সম্প্রতি দেখা যাচ্ছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, আমাদের মধ্য থেকেও, আদিবাসীদের মধ্য থেকেও খোলা পানিতে মাছ শিকারের আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু অশনি সংকেত। আমি যেটাই নির্ভীক থাকি সেটা হচ্ছে যে সরকার চেয়েছে এবং সেনাবাহিনীও চেয়েছে এখানকার মানুষকে বিভাজিত রেখে, কিন্তু আমি দেখি সাধারণ মানুষ কিন্তু বিভাজিত হয় নাই। অন্য দল তারা হতে পারে বিভাজিত, কিন্তু সাধারণ মানুষ যারা এখানকার যে জাতিসত্তা, 13টি জাতি 14টি জাতিসত্তা আছে, তাদের এই মানুষের মধ্যে কিন্তু ঐক্যে আমার মনে হয় ফাটল ধরাতে পেরেছে। তো সুতরাং এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে, এই ঐক্য ধরে রাখতে হবে। সুতরাং আমরা চাই যে যেখানে হোক, আজকে যে এই সরকারের মধ্যে যদি আমরা দেখি
এর সামনে আমরা অপেক্ষা করছি। আমরা এখনো কুয়াশার মধ্যে আছি যে পার্বত্য মন্ত্রণালয়ের ব্যাপারে সরকারের আসল ইয়েটা কি এখন বোঝা যাচ্ছে না। তো আমরা আরো অপেক্ষায় থাকবো। পার্বত্য মন্ত্রণালয়ের ব্যাপারে সরকারের অবশ্যই একটা ভূমিকা নিতেই হবে, কারণ এখানকার মানুষের দাবি, জনদাবি, এই জনদাবিগুলো সরকারকে মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়ন না করে ভুল রাজনীতি করে আজকে এত দশক চলে এসেছে। পার্বত্য চুক্তি হয়েছে প্রায় 29 বছর চলছে, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না। অনন্তকাল ধরে এ ধরনের পরিস্থিতি বিরাজমান থাকতে পারে না। এটা সরকারের জন্য, দেশের মানুষের জন্য যেমন কল্যাণকর নয়, ঠিক তেমনি আমাদের জন্য কল্যাণকর নয়। সুতরাং সরকার যতই সম্ভব একটি কমিশন গঠনের মধ্য দিয়ে এই পার্বত্য চুক্তি থেকে শুরু করে এই পার্বত্য অঞ্চলে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায় তার একটা পথনকশা বা রোড ম্যাপ যদি ঘোষণা না করে, তাহলে পার্বত্য অঞ্চল থেকে সাধারণ মানুষের যে ক্ষত সৃষ্টি হয়েছে এই ক্ষত কখনো শুকাবে না। এখানকার মানুষ অনেক রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, তারা সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। তারা তো কখনো আমাদের সেই ফ্যামিলি কার্ডেরও তো দরকার নাই। আমি তো দেখি যে আমাদের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড অংশ এগুলির প্রতি কোনো আগ্রহ নাই। আমরা চাই এখানে শুধু শান্তিতে বসবাস করবার জন্য ওই মিলিটারি শাসন এখান থেকে চলে যাক, এবং যারা আমাদের এই পার্বত্য অঞ্চলে সরকারের ভেতরে থেকে আমাদেরকে শোষণ চালাচ্ছে, রোলার স্টিম চালাচ্ছে, তাদের এই শাসন অবশ্যই আমরা নিরসন চাই। এখানকার মানুষের সেই দাবি হচ্ছে সেটাই। তো সুতরাং আজকের এই সুধী সমাবেশ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমরা চাই আমাদের যে ঐক্যবদ্ধতা বজায় আছে এই ঐক্যবদ্ধ থাকুক, এবং আমাদের সামনে অবশ্যই এটা অনন্তকাল ধরে চলতে পারে না। একদিন এই অন্ধকারের পেছনে সূর্যের আলো ফুটবে। ধৈর্য আমরা অনেক বছর ধরেছি। সে ব্রিটিশ আমল থেকে আমরা শোষিত হয়ে আসছি, পাকিস্তান আমলে শোষিত হয়েছি। কাপ্তায় বাদের ফলে সে অভিজ্ঞতা সে কথা আমরা এখনো শুকাতে পারি নাই, সেই কথা আমরা এখনো ভুলতে পারি নাই। তারপর নতুন বাংলাদেশ হয়েছে, আমাদেরকে বিভিন্ন তকমা দিয়ে আমাকে নিপীড়ন করা হয়েছে এবং বর্তমানেও করা হচ্ছে। সুতরাং দেখা যাক কি হয়। আমরা যারা এখানে আছি আমরা হতোদ্যম হব না, আমরা আশাহত হব না, আমাদেরকে আশায় বসতি থাকতে হবে। হয়তোবা কবি শামসুর রহমানের একটা কবিতার লাইন আছে, উদ্ভট পিঠের উপর চলেছে স্বদেশ, উদ্ভট পিঠের উপর চলেছে স্বদেশ। এখনো চলছে সে স্বদেশ, যার ফলে বাংলাদেশের আপামর মানুষ কি শান্তিতে আছে আপনারা জানেন? অবশ্যই শান্তিতে নাই। আমরা যেমন অশান্তিতে আছি, তারাও অশান্তিতে আছে। সুতরাং এই অশান্তির বীজ কোথায়, সরকার সেটা অন্বেষণ করে নাই। কোন সরকার কি করেছে, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি করেছে, কোন সরকারের বিরুদ্ধে কোনো বিরোধিতা করেছে কিনা, কোন পুলিশ অফিসার কি করেছে কিনা, এগুলো করতে করতে এই বিশ্বাস আবার আর একটা নতুন সরকার আসবে, তখনও বিগত সরকার কি করেছে এটা অন্বেষণ করতে, চিত্রান্বেষণ করতে করতে বাংলাদেশের আজকে 50 থেকে 60 বছর অতিবাহিত হতে চলেছে। বাংলাদেশের প্রকৃত উন্নয়ন আসলে হচ্ছে না, বাংলাদেশের প্রকৃত শান্তি আসলে প্রতিষ্ঠিত হচ্ছে না, বাংলাদেশের অধিকার আসলে, সাধারণ মানুষের অধিকার আসলে প্রতিষ্ঠিত হচ্ছে না। গুটি কয় মানুষের বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং হবে। এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষেরাও বুঝে। এক সময় এবার সেটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল তারা এখনো ভোগ করছে বলে মনে হয় না। সেজন্য তারা আরও বলে আরেকটা গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে। কেন হবে না, কেন বারবার গণ অভ্যুত্থান হবে? এদেশের সাধারণ মানুষের ল্যাঙ্গুয়েজ যারা বুঝবে না, যাদের সাধারণ মানুষের ভাষা অন্বেষণ করতে জানে না, ধারণ করতে জানে না, বারবার এখানে গণ অভ্যুত্থান হবে। কারণ এই দেশ হচ্ছে গণ অভ্যুত্থানের দেশ, আর এই পার্বত্য অঞ্চল হচ্ছে সেই আন্দোলনের সূতিকাগার, এবং সেই সূতিকাগারের নেপথ্যরা হচ্ছে এই পার্বত্য জনগণ। সুতরাং আমাদের ভয়ে পেছনে ফেরার কোনো পথ নেই, মুক্তি হবে।